মাওনা মধ্যপাড়া শ্রীপুর গাজীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০টি বাসাবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টা ২০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীরা জানিয়েছেন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসও অতি দ্রুততার সহিত ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে আগুনটা কখন লেগেছিল? আগুনটা লাগছে হয়েছে সকাল ৮টা বাজে আমরা অফিসে চলে গেলাম। বাসার সবাই জব করে এখানে রেকু গার্মেন্টসে। ৮টা বাজে অফিসে যাওয়ার পরে ১ ঘন্টা পর মানে যখন ৯টা বাজলো তখন অফিসে কল আসে যে বাসায় আগুন লাগছে। তো তখন অফিস থেকে আমরা সবাই বের হলাম, বের হয়ে দেখি যে মানে আরো এই পাশে আরো কিছু বাড়ি আছে, ওইগুলা আগুন লেগে তারপরে আমাদের বাড়িতে আগুন লাগছে। তো আগুন খুবই মানে ভয়াবহ, মানে চারিদিকে ছড়িয়ে গেছে। তো এটা কন্ট্রোল করা মুশকিল। তারপরে ওই আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস আসার পরও মানে তেমন কোনো কিছু করতে পারেনি। তারপরে আমাদের সাথে যে গার্মেন্টসটা আছে, ওই গার্মেন্টসের যে পাম্প আছে, মানে ওই গার্মেন্টসের যে ফায়ার সার্ভিস গিয়ে ওই গার্মেন্টসের যে পানি আছে ওই পানি দিয়ে তারপরে এটা আর কি আগুনটা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। টোটাল এই যে আজকের আগুন টোটাল কতটা বসত বিড়া বা বাসা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল আপনার জানা মতো? এটা হচ্ছে কি আপনার এখানে প্রায় ৩০-৪০টার মতো ঘর করছে সবারই, মানে রুমে যা ছিল সব পুড়ে গেছে। যে এটা শুধু আমার শুধু এই গায়ের পোশাকটা ছাড়া অন্য কিছু নেই, শুধু গায়ের পোশাকটা আছে, আর রুমে যা ছিল সব পুড়ে মানে আপনাদের যেভাবে দেখলাম তাতে মনে হচ্ছে যে আসলে সকালবেলা যখন আপনারা অফিসে বের হয়েছিলেন তখন আপনাদের পরনে যে পোশাকগুলো ছিল এগুলো এগুলো ছাড়া বাকি সবগুলো তো বাসায় ছিল, এগুলো সবগুলো পুরো ছারখার হয়ে গেছে। ফায়ার সার্ভিস কয়টা বাজে এসেছিল আপনার জানা মতে? ফায়ার সার্ভিস হচ্ছে গিয়ে আগুন লাগার আধা ঘন্টা পরে আসছিল। তাহলে বলা যায় ফায়ার সার্ভিস কিন্তু অতি দ্রুত ঘটনাস্থলে চলে এসেছে। জি জি। আজকের যে আগুন লাগা এই যে মাওনা মধ্যপাড়াতে টোটাল আমরা জানতে পেরেছি টোটাল ৪০টি বাসা বাড়ি পুড়ে একেবারে চারকার হয়ে গেছে। আমি নিজেই তা দেখেছি। টোটালে ৪০টি বাসা বাড়ির মধ্যে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন? এখানে যারা চাকরি করে ফ্যামিলি নিয়ে থাকে তাদের রুমের ভিতরে অনেক জিনিসপত্র আছে। দেখা গেছে যে কারো টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে রাইস কুকার, তারপরে হচ্ছে আপনার গ্যাসের চুলা, মানে অনেক কিছুই আছে। তা সব মিলে যদি টাকা পয়সার হিসাব নাও করা হয়, যদি খালি জিনিসপত্র এইগুলো ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে প্রতি রুমে অন্তত ২ থেকে ২.৫ লক্ষ টাকার খরচ হয়েছে, মানে নষ্ট হয়েছে। প্রতি রুম প্রতি ২ থেকে ২.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতি রুম থেকে কিছু কিছু রুমে অনেক দেখা গেছে যে অনেক জিনিসপত্র ছিল। এক একটা জিনিসপত্র ফার্নিচার থাকে, তারপরে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো এই ক্ষতিগুলো আসলে পূরণ হবার মতো না। যদি টাকা দেওয়া, অনেক সময় অনেক ডকুমেন্ট থাকে যেগুলো টাকা দেওয়া ওই ডকুমেন্টগুলো পাওয়া যায় না। আপনাদের গড়ের বা বাসার মধ্যে যতগুলো আসবাবপত্র ছিল সেগুলো হয়তো আবার নতুন ভাবে কিনে নিতে পারবেন, কিন্তু অনেক ডকুমেন্টারি যেগুলো কাগজপত্র পেপারস গুলো ছিল সেগুলো তো আর কখনো খুঁজে পাওয়া পসিবল না। অনেকে যারা আছে যারা কিছুই বের করতে পারে না, শুধু নিজের গায়ে যা ছিল তাই। অনেকে আবার কিছু কিছু টুকটাক কিছু কিছু বের করছে, বের করে বাইরে রাখছে। কিন্তু অনেকে দেখা যায় কিছুই বের করতে পারে না। মানে নিজের গায়ে যা ছিল তাই, খাবার টাবার থেকে শুরু করে ঘরের রুমের মধ্যে যা জিনিস থাকে সব ওইভাবে তালা অবস্থায় ছিল, তালা মারা অবস্থা ছিল, ওইভাবেই পড়ছে, কেউ আর ভিতরে ঢুকতে পারে নাই। আপনি কি এই পোড়া বাসাগুলোর মধ্যে একজন? আমার বাসাটা পুরো নাই, আমি তার পাশেই, মানে আমার বাসায় পড়ছে কিন্তু আমার রুমটা পড়ে নাই। আমরা ফ্ল্যাট রুমের কারণে আমার রুমটা পড়ে নাই, বাকি সব রুমই পড়া গেছে আমাদের রুমের বাসা যা ছিল। এত বড় একটা ক্ষয়ক্ষতি হলো, এখানে যারা বাসা বাড়ির লোকজন আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে আজকের ক্ষয়ক্ষতি সরকারি পক্ষ থেকে যারা বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল বা ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে তাদের কাছ থেকে কোনো সহযোগিতা, আর্থিক সহযোগিতা চাচ্ছে কিনা? এটা আসলেই আপনার এখানে যারা আছে তারা সবাই গরিব মানুষই, তারা সবাই গার্মেন্টসে চাকরি করে, আর তাদের ক্ষয়ক্ষতির পরিমাণগুলো বেশি হয়েছে।
ঠিক আছে। আর যারা বাড়িওয়ালা তাদের তো ঘর পুড়ছে, তাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা ভাড়াটিয়া তাদের ক্ষতিটা বেশি, ওটা পোষানো ওটা খুব কঠিন হয়ে যাবে। তারা নিজেরা রিকভারি করতে যায়, এটা অনেক বছর সময় লেগে যাবে। এতে যদি কিছু আর্থিক সহযোগিতা যদি তারা পায়, তাহলে তারা মানে স্বাবলম্বী হতে পারবে, আস্তে আস্তে এটা রিকভার করতে পারবে। মোটামুটি একটু তাদেরকে সান্ত্বনা দিতে পারবে এবং সেই সাথে একটু গুছিয়ে নিতে পারবে। এই তো, যেহেতু গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে, যারা জব করে, সবাই বলা চলে খেটে খাওয়া মানুষ, গরিব। ওই মাসে 15-20 হাজার টাকা বা 10,000 15,000 টাকা এরকম স্যালারিতে কিন্তু তাদের দৈনন্দিন এই যে সংসার বা মানলি একটা স্যালারির মাধ্যমে তাদের সংসারটা চলে। এর মধ্যেই তারা কিন্তু প্রায় 5-10 বছর অনেক পরিশ্রম করে তাদের এই কষ্ট উপার্জিত অর্থ দিয়েই এই বাসার আসবাবপত্রগুলো যে গড়ে তুলেছিল। আগুন লাগার সূত্রের বিষয়ে কোনো হদিস আপনারা পেয়েছেন কিনা? এটা হচ্ছে আমাদের জানা মতে এই সাইডের এক বাসায় মানে এরকম রাইস কুকার নাকি চালাইছিল ঘর, মানে রান্না করার অবস্থায় রান্না করে তো সে মনের ভুলে হয়তো যেভাবে হোক সে অফিসে চলে গেছিল। ওখান থেকে মোটামুটি সূত্রপাত। এখন একটা জিনিস হচ্ছে যে এখানে আগুনটা তো নিচে নিচে এমনি এমনি লাগে না, হয়তো কোনো ভুলবশত কারণে, কোনো দুর্ঘটনার কারণেই এটা লাগছে, হয়তো মানুষের অসতর্কতা জনিত কারণে। কেউ যদি, এখন সবার কাছে অনুরোধ যে যদি এই জিনিসগুলো দেখার পরে, আজকে এই বাসায় আগুন লাগছে, কিছুদিন আগে ওইদিকে এক বাসায় আগুন লাগছে, তার আগে ওইদিকে হক সাহেবের বাসার ওইদিকে আগুন লাগে, অনেকগুলো বাসা পুড়ে গেছে। এটা পর্যায়ক্রমে প্রতি বছরই একটা একটা ঘটনা হচ্ছে। এখন এগুলা থেকে দেখা যদি কেউ শিক্ষা নিয়ে আসে, যদি কোনো আছে যে সবাই যদি সতর্কভাবে থাকে, তাহলে হয়তো এটা নিরূপণ করা আস্তে আস্তে সম্ভব। তাছাড়া এই অসতর্কতামূলক ভাবে যদি চলে, তাহলে এটা এই ধরনের ঘটনা আরো বাড়ার সম্ভাবনা আছে। কারণ এটা এমনিতে ঘনবসতি এলাকা, এই জায়গায় একটার সাথে একটা রুম লাগানো, একটার সাথে একটা বাসা লাগানো, এক হাত পর্যন্ত স্পেস নেই। এত ঘনবসতি যে এক রুমে লাগবে আর রুমে আগুন ছড়াইতে মাত্র আধা ঘন্টার ভিতরে এতগুলা ঘর পুড়ে গেছে। তাহলে হয়তো আরো হয়তো, এই জন্য সবার কাছে অনুরোধ যে যদি এই জিনিসগুলো থেকে বের হওয়ার জন্য যদি কেউ সতর্ক থাকে, যারাই যে জিনিসগুলো চালাক, ইলেকট্রনিক জিনিস আছে সবার রুমে গ্যাসের চুলা আছে, সবার রুমে আছে, এগুলো যদি সবাই যদি যার পক্ষ থেকে যদি সবাই সতর্ক থাকে, তাহলে এটা সম্ভব রিকভারি করা।